তিতুমির আপনাকে স্বাগত। গুড মর্নিং। গুড মর্নিং। ফুটবলের উত্তাপটা আসলে শেষ হতে না হতেই আসলে ক্রিকেটের উত্তাপটা পাচ্ছি আমরা, একটু একটু আজ পাওয়া যাচ্ছে, কিন্তু তার আগেও ফুটবলটা কিন্তু একেবারে বিদায় আমরা দিতে পারছি না ফুটবলকে। প্লেয়ারদের পারফরমেন্স কেমন ছিল না ছিল জাতীয় দলে সেই স্ট্যাট নিয়ে হিসেব নিকেশ করার আগে কিন্তু কোচদের পারফরমেন্সটা কেমন হলো সেইটা নিয়ে একটা বড় কথাবার্তা চলছে, বড় রদবদলের একটা আভাস আমরা পাচ্ছি। যেমন ইতালিকে নিয়ে অনেক কথাবার্তা চলছে, কে হবেন ইতালির কোচ। ইনফ্যাক্ট জার্মানির কোচ তো ইয়র্গেন ক্লপ হয়েই গেলেন। এই যে কোচ রদবদলের একটা বড় ঝড়, প্রত্যেকবার বিশ্বকাপ শেষ হলেই আমরা এই জিনিসটা দেখতে পাই। সো বিশ্বকাপ শেষে এটা খুবই অবভিয়াস, আপনার অনেকগুলো দলেরই বড় দলগুলোর বিশেষ করে কোচ চেঞ্জ হয়, এবং এক্ষেত্রে সাধারণত একটা তো স্কেপগোটও লাগে। ধরুন বিশ্বকাপে যদি সাধারণত যারা ব্যর্থ হয় তাদের ক্ষেত্রে এটা বেশি দেখা যায়। হ্যাঁ, সফল হয়েও কেউ কেউ বিদায় নেন, কিন্তু সেটা আলাদা। কিন্তু কাউকে নতুন করে আবার কোচ খোঁজার ঝামেলা, এবং সেটা বেশিরভাগ ক্ষেত্রে ওয়ার্ল্ড কাপ শেষটা যখন হয় দেখেন আপনি ট্রান্সফারও একটা সিজন আসলে এখন শুধুমাত্র কোচ না, প্লেয়ারদেরও ক্লাবগুলো নিয়ে দলবদল টানাটানি চলছে। হ্যাঁ, ইনফ্যাক্ট ভজিনিয়াকে নিয়ে তো খুবই শেষ পর্যন্ত তিনি চিলিয়ান একটা ক্লাবে জয়েন করেছেন, কোলো কোলো। ক্লাবটার নাম খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, মানে আমরা ভজিনার কারণে আসলে ক্লাবটির নাম জানছি, আদারওয়াইজ হু কেয়ারস চিলির ক্লাব। বাট যেটা এখন ধরুন যে ইতালির কোচটা, ধরুন ইতালির বিশ্বকাপে খেলা না খেলার যেরকম একটা রোমাঞ্চকর মুহূর্ত থাকে, তৈরি হয় টেনশন, একই রকম টেনশন কোচ নিয়ে পেপ গার্দিওলা না করে দিয়েছেন বলে জানা যাচ্ছে খবর। এবং তারা শেষ পর্যন্ত তাদের যে লিস্টে যারা ছিল, ঠিক পেপ গার্দিওলার পরের চয়েসটা হচ্ছে আন্দ্রে পিরলোর সঙ্গে তারা অ্যাপ্রোচ করেছে, এবং মাঝে নাকি ইতালিয়ান মাস্টারমাইন্ড যাকে বলা হয় কার্লো আনচেলত্তিকেও একটা প্রস্তাব দেয়া হয়েছিল, তিনিও আসলে ফিরিয়ে দিয়েছেন। এটা খুব ইন্টারেস্টিং। আনচেলত্তি ব্রাজিলে আছেন এবং তিনি ব্রাজিলকে ওয়ার্ল্ড কাপ শেষ হওয়ার পর জানালেন যে এটা একটা নতুন শুরু, 2028 কোপা, 30 ওয়ার্ল্ড কাপ পর্যন্ত থাকবেন। বাট হঠাৎ করে খবর আসলো যে ইতালি থেকে তার সঙ্গে যোগাযোগ করেছে, এবং প্রবাবলি যেটা হয়েছিল বেসিক্যালি কয়েকজন ইতালিয়ান সাবেক ফুটবলারই, লেজেন্ড যারা, তারা আসলে কোচের সার্চিং এ ছিলেন তো, এবং তারা মনে করেছেন কার্লো আনচেলত্তি কুড বি দ্য রাইট পারসন। সে কারণে তার সঙ্গে চুক্তি থাকা অবস্থাতেও যোগাযোগ করেছেন। কার্লো আনচেলত্তি একটু বোধহয় কনফিউশনে পড়েছিলেন, ওই কারণে এত নিউজ হয়েছে। বাট ফাইনালি ধরুন কার্লো আনচেলত্তি আসলে যাচ্ছেন না, তিনি থাকছেন ব্রাজিলেই, এবং ইতালিকে আসলে এখনো কোচ খুঁজতে হবে। এবং যেটা জানা যাচ্ছে যে আন্দ্রে পিরলো ইজ কামিং ফ্রম দুবাই, ইতালিতে বসবেন, মিটিং করবেন, এবং সম্ভবত পিরলোর সম্ভাবনাটা খুব বেশি। এবং ইতালিতে দেখেন, ইতালির শুধুমাত্র তারা যে মানে দুর্দান্ত ফুটবল হিস্ট্রি, ক্লাব ফুটবল এসবের বাইরেও তারা যেরকম লেজেন্ডারি ফুটবলার তৈরি করেছে, প্রচুর কোচ কিন্তু ইতালি থেকে এসেছে। ধরুন তারা সবাই ক্লাব ফুটবলে রাজত্ব করেছেন। আপনি কার্লো আনচেলত্তির কথা বললেন, রবার্তো মানচিনি ছিলেন, আন্দ্রে পিরলো নিজে অসাধারণ ফুটবলার এবং কোচ। ফলে ইতালির এই স্ট্রাগলটা দেখাটাও আসলে খুব দুঃখজনক, এবং আই হোপ যে তারা নিশ্চিতভাবে এটা থেকে কাটিয়ে উঠবে। সামনে নেশনস লিগ আছে, ইতালি রিসেন্ট নেশনস লিগও খুব ভালো করেছে, তারা বিশ্বকাপের সুযোগ না পেলেও। সো ইউরোতেও ভালো করছে। সো আমার মনে হয় যে ইতালির জন্য এইটা একটা দারুণ অপরচুনিটি, এবং দে শুড, মানে ফুটবলের স্বার্থে আসলে ইতালির শক্তিশালীভাবেই ফিরে আসা দরকার। সো এইটা হচ্ছে একটা দিক। আরেকটা খুব ইন্টারেস্টিং পিক হচ্ছে পর্তুগালের কোচ, পর্তুগালের হোর্হে হেসুসকে তারা নিয়েছে, যিনি ছিলেন সবশেষ রোনালদোর ক্লাব আল নাসের, তাকে সৌদি লীগ জিতিয়েছেন, এবং তিনি এসেছেন, এবং এগেইন দ্য সেম কোশ্চেন রোনালদোর ব্যাপারে, এবং তিনি সেটার খুব মজার উত্তর দিয়েছেন যে রোনালদো যতদিন খেলতে চায়, ফিট থাকে, তিনি তাকে দলের জন্য নেবেন। সো এটার একটা খুব ইন্টারেস্টিং কানেকশন মনে করা হচ্ছে যে রোনালদোর ইনফ্লুয়েন্স আছে কিনা, তিনি সেখান থেকে এখন দায়িত্ব আসেন, এবং এটা প্রথম তার ন্যাশনাল টিমের দায়িত্ব নেওয়া হয় হেসুস। তার সঙ্গেও চুক্তি সেই 2030 পর্যন্ত, বাট আমার মনে হয় তার আগে নেশনস লিগ 27-এ শুরু হয়ে যাচ্ছে। আসলে নেশনস লিগ থেকে সবগুলো কোচের পারফরমেন্স যাচাইটা শুরু হবে, দেন নেশনস লিগ শেষ না হতেই দেখা যাবে ইউরো চলে আসবে, অ্যান্ড দেন ওটাই আসলে বড় তখন চ্যালেঞ্জ হবে কোচদের। সো ইন্টারেস্টিং আমার মনে হয় সামনে কোচদের সময়টা, এবং এই ক্ষেত্রে ব্রাজিল বা লাতিন দলগুলো একটু বেশি সময় পাচ্ছে, কারণ তাদের নেশনস লিগে খেলতে হয় না, তারা কোপা সামনে রেখে আসলে প্ল্যানটা করতে পারে। দেখেন, আপনি ইতালির কথা বলছিলেন, সেখানে জার্মানির কথা যদি একটু বলতে চাই, যে জার্মানির এবারের বিদায়টাও তো অনেক অপ্রত্যাশিতই ছিল, এবং জার্মানিকে আসলে আমরা 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন জায়ান্ট যেভাবে আমরা আসলে বিবেচনা করি, জার্মানির পারফরমেন্স এই সাম্প্রতিক সময়ে আসলে সেই রংটা জার্মানি একেবারে হারিয়েছে। সেখানে ইয়র্গেন ক্লপের মতো একজন ক্লাস কোচ, সে আসলে লম্বা সময় লিভারপুলে কাটিয়েছেন, সেইখান থেকে এখন জার্মানির দায়িত্ব নিয়েছেন। লিভারপুলের যে সাফল্য, আসলে লিভারপুলটাকে মানুষ যতখানি চেনে, তার অনেকখানি আমার মনে হয় ইয়র্গেন ক্লপের কারণেই। সেই জায়গাটায় ইয়র্গেন ক্লপকে মনে করা হয় এই জেনারেশনের ওয়ান অফ দ্য ফাইনেস্ট কোচ, এবং হি ইজ হাইলি ট্যাকটিক্যাল, এবং খুবই মানে আছে না একজন ম্যানেজার, একদম কমপ্লিট ম্যানেজার সে। ধরুন ফুটবল মাঠে টিম ম্যানেজমেন্ট, ম্যান ম্যানেজমেন্ট সবকিছুতে সে ধরেন
100 Up to the mark. এক্স্যাক্টলি। সো ইয়র্গেন ক্লপের যে মজার ব্যাপারটা হচ্ছে যে কারণে আসলে সে মানুষের মানে যেমন ধরেন আপনি লিভারপুলের ফ্যান না হলেও আপনি ইয়র্গেন ক্লপকে পছন্দ করবেন বিকজ অফ হিজ অ্যাপিয়ারেন্স, বিকজ অফ হিজ মানে একটা প্রফেসর ব্যাপার আছে তার মধ্যে। এখন ইয়র্গেন ক্লপের যেটা সবচেয়ে এক্সাইটিং দিক হচ্ছে সে দেখেন এমন দুইটা ক্লাবকে নিয়ে সাফল্যের চূড়ায় নিয়ে গেছে, বরুসিয়া ডর্টমুন্ড যারা অলওয়েজ সেকেন্ড হয়ে থেকেছে জার্মান লিগে, সেই বরুসিয়া ডর্টমুন্ডকে তিনি প্রথম বানিয়েছেন। এগেইন লিভারপুল যারা বছরের পর বছর লিগ জেতে না, চ্যাম্পিয়ন্স লিগ জেতে না, সেই দলটাকে তিনি সব রকম সাফল্য এনে দিয়েছেন। সো অবভিয়াসলি ধরুন লিভারপুলের হিস্ট্রি এখন দিয়ে করতে গেলে ক্লপকে সেখানে আলাদাভাবে মার্ক করতে হবে। সো ইয়র্গেন ক্লপের এই গুণগুলো আছে এবং জার্মানি ধরুন এখন তারা যে সময়টা পার করছে, আপনি ধরেন 2014 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, 18, 22, 26 তিনটা ওয়ার্ল্ড কাপ চলে গেছে, তিনটাতেই তাদের রেজাল্ট মানে ফার্স্ট রাউন্ড এইবার শুধুমাত্র তারা বোধহয় ফার্স্ট রাউন্ডটা পার হয়েছিল। সো এইটা হচ্ছে যে খুবই আনফর্চুনেট জার্মানির জন্য, এবং সেই জায়গাটা আমার মনে হয় ইয়র্গেন ক্লপের চেয়ে বেস্ট চয়েস কোচ আর কেউ হতে পারে না এই মুহূর্তে। মানে যেহেতু তিনি আসলে এই সময়টাই রেস্টেও ছিলেন, মানে কোচিং থেকে তিনি একটা ব্রেকে ছিলেন, তো একেবারে আমার মনে হয় দারুণ শুরু হয়েছে। তিনি তার নিজের দেশেই ফ্যামিলির সঙ্গে সময় কাটাতে পারবেন, অ্যাট দ্য সেম টাইম দেশের ফুটবলকে নিয়ে এখন কাজ করতে পারবেন, যে কারণে পেপ গার্দিওলা কিন্তু না করে দিয়েছেন যে তিনি আসলে এখন ছুটিতে থাকতে চান, ফুটবল থেকে দূরে থাকতে চান। ইয়র্গেন ক্লপও সেরকম একটা ডিসিশন নিয়েছিলেন, বাট তিনি আসলে বলতে হবে তার অবসর ভেঙেই ফিরেছেন। অ্যান্ড ইটস আ পারফেক্ট আমি বলবো এন্ট্রি টু জার্মান ফুটবল। ইনফ্যাক্ট ঘরের ছেলে ঘরে ফিরেছেন, যে কথাটা আমরা আসলে রিপোর্টেও দেখছিলাম যে এইটা তো একটা বড় অ্যাডভান্টেজ হতে যাচ্ছে জার্মানির জন্য, কারণ লম্বা সময় জার্মানির সাফল্যটা আমরা দেখতে পাচ্ছি না। 4টা স্টার বুকে ধারণ করলেও আসলে সেই উত্তাপটা তো জার্মানির এখন আর নেই। সেখানে আসলে ইয়র্গেন ক্লপের ইনক্লুশনটা কতখানি জার্মানির জন্য ইম্প্যাক্টফুল হতে পারে আপনার কি মনে হয়? না, যেটা বললাম যে অফকোর্স মানে জার্মানির এখন দেখেন এই ইয়াং ছেলেপুলেগুলো, জার্মানি টিমটা ভেরি ইয়াং টিম, ধরুন মুজিয়ালা এবং রিসকে ঘিরে অ্যাডিশনাল কোশ্চেন এটাতেই যে জার্মানির আসলে যারা কিংবদন্তি যাদেরকে আমরা বিবেচনা করি, প্রত্যেকে আসলে ম্যানুয়েল নয়ের অবসর ভেঙে ফিরেছিলেন, তিনিও আসলে এখন আর খেলছেন না, অবসরে চলে গেছেন। এরকম জার্মানির এমনও অনেক প্লেয়ার যাদেরকে আমরা আসলে এই বিবেচনা করছি যে তাদের সম্পৃক্ততা দলটাকে হয়তো 2030 বিশ্বকাপের জন্য পারফেক্টলি রেডি করে ফেলতে পারবে, তাদের একটা বন্ডিং ভালো হবে। সেই জায়গায় আসলে প্লেয়ারের যে ঘাটতি বলবো আমি, নাকি আসলে আমরা আসলে ওই পরিচিত মুখগুলোকে দেখতে পাবো না, এইটা একটা বড় ল্যাকিং বা এটা একটা চ্যালেঞ্জ আসলে ইয়র্গেন ক্লপের জন্য আছে কিনা? আমার মনে হয় এটা তার জন্য এক্সাইটিং চ্যালেঞ্জ হবে এবং তিনি এটাকে খুব ওয়েল অ্যাকসেপ্ট করতে পারবেন। এবং জার্মানির টিমটা আমি সেটাই বলছিলাম, ইটস ভেরি ইয়াং টিম, এবং এই ইয়াং টিমের জন্য ইউনিরা এক্সেলেন্ট অ্যাকচুয়ালি কোচ, একজন গুরু, এবং ইয়র্গেন ক্লপ ইজ পারফেক্ট ম্যান ফর দ্যাট। এবং তিনি হচ্ছে তার ওই ইনফ্লুয়েন্সটা আছে ওয়ার্ল্ড ফুটবলে। এবং অবশ্যই জার্মান টিমে ধরেন লকার রুমে যখন আপনি একজন কোচ উপস্থিতিটা আসলে অনেক কিছু বদলে দেয়। এবং ধরুন এরা অনেকেই দে উইল লুক আফটার ইয়র্গেন ক্লপ, যারা ধরুন প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফরমেন্স করছে ঘরোয়া ফুটবলে, সেখানে তারা এখন ন্যাশনাল টিমের হয়ে কেন সেটা রেপ্লিকেট করতে পারছে না, এবং সেটার রাস্তাটা দেখানোর জন্য আসলে ইয়র্গেন ক্লপ, ধরুন কাই হ্যাভার্টসরা এবং আমি যাদের কথা বলছিলাম মুজিয়ালা, রিস, এই দলটা সবাই আসলে মোটামুটি তরুণ। এখন অনেক সময় না হাই প্রোফাইল কোচ দরকার হয়। এখন ধরুন নাগেলসম্যান ছিলেন দায়িত্বে, এখন তার চেয়ে অবভিয়াসলি বেটার প্রোফাইল নিয়ে আসছেন হচ্ছেন ইয়র্গেন ক্লপ, এবং এই প্লেয়াররা আসলে পারফর্ম করতে চায়, ন্যাশনাল টিমের হয়ে তারা কিছু জিততে চায়। জার্মানির মতো টিম তারা বছরের পর বছর ইউরো, নেশনস লিগ ইভেন এবং ওয়ার্ল্ড কাপে কিছু করতে পারছে না, সেটা নিশ্চয়ই তাদেরকেও বেশি পড়ে, কারণ তারা ওই যে বললাম না জেনারেশনের, আপনি যেটা বলেন যে তাদের ওই সমস্ত লেজেন্ডরা যা যা অর্জন করে গেছেন, দলটাকে যেখানে রেখে গেলেন 2014-তে, সেটা কেন তারা আর সামনে এগিয়ে নিতে পারছেন না। সো ইয়র্গেন ক্লপ হচ্ছে ওই জিনিসটাই, স্পার্কটা ফুটবলারদের মধ্যে তৈরি করতে পারবেন। অ্যাট দ্য সেম টাইম আমার মনে হয় যে সমস্ত সামান্য একটু ফাইন টিউনিং দরকার, একটু যেমন আমি জানি যে তার আন্ডারে দলটা হয় ভীষণ ডিসিপ্লিন এবং মাঠে পারফর্ম করার জন্য আসলে মুখিয়ে থাকে, এবং তিনি খুব মানে লিমিটেড অপশনসের মধ্যে বেস্ট আউটপুটটা নিয়ে আসেন, যে কারণেই তিনি বরুসিয়া, লিভারপুলকে নিয়ে সর্বোচ্চ অর্জনটা করতে পেরেছিলেন। তো সেখানে তার হাতে জার্মানির মতো যখন রিসোর্স থাকবে, আই এম শিওর যে হি উইল ডু বেস্ট। ইনফ্যাক্ট ইয়র্গেন ক্লপ যখন লিভারপুলেও ছিলেন তখন আসলে দলের একটা একতা যেটাকে আমরা বলি সেটা ইউনিটি অনেক দারুণ ছিল। ইনফ্যাক্ট ইয়র্গেন ক্লপ চলে যাওয়ার পরেই আসলে মোহাম্মদ সালাহর সঙ্গে কোচের একটা দ্বন্দ্ব শুরু হয়েছে, সিনিয়র ম্যাক্সিমাম প্লেয়ারের সঙ্গে কোচের একটা দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। মোহাম্মদ সালাহ তো শেষ পর্যন্ত ক্লাবটা ছেড়েই দিলেন, এবং সেই জায়গাটাতে এটা তো বলাই যায় যে আসলে ইয়র্গেন ক্লপের জন্য এই জায়গাটা চ্যালেঞ্জিং হবে না, যে প্লেয়ারদেরকে কিভাবে ইউনিটি বজায় রাখতে হয়, কিভাবে বজায় রাখতে হয় সবকিছু। একটু যদি বেলজিয়ামের কোচও পরিবর্তন হয়েছে সেটা নিয়ে আমরা একটু কথা
বলতে চাই। বেলজিয়ামের একজন নতুন কোচকে আমরা দেখতে যাচ্ছি, সেই জায়গাটাতে বেলজিয়াম কেমন হতে পারে আসলে, এই ইনক্লুশনটা তাদের জন্য কতখানি ইতিবাচক? বেলজিয়ামের জন্য আসলে ধরুন মেইন চ্যালেঞ্জ যেটা হচ্ছে যে তাদের তো ওই ঘুরে ফিরে একই কথা বলতে হয়, তাদের গোল্ডেন জেনারেশনকে তারা আসলে বিদায় দিয়ে ফেলেছে। এখন তারা ধরুন সামনে ওয়ার্ল্ড কাপটা হচ্ছে মানে ইউরোপে, তো পর্তুগাল, স্পেন মূল আয়োজক, সঙ্গে মরক্কো থাকবে, এবং তারা এখন দেখবেন বেশিরভাগ দলই আসলে তাদের লোকাল বর্ন কোচকেই চাইবে, বিশেষ করে ইউরোপিয়ান যারা। যদিও তিনি হচ্ছেন নেদারল্যান্ডসের মার্ক ফন বোমেল, বাট তার যে প্রোফাইল, হি ইজ অলসো হাই প্রোফাইল কোচ। ধরুন তিনি মিলানের মতো দলে খেলে অ্যাজ এ প্লেয়ার তিনি আসলে বিভিন্ন বড় বড় ক্লাবেই খেলেছেন, অ্যাট দ্য সেম টাইম তিনি ম্যানেজার হিসেবেও আসলে, যেটা আপনার পড়ছিলেন একটু আগে, ভীষণ সফল। বাট ন্যাশনাল টিমের জন্য ধরুন তারা আসলে, যেটা আমার মনে হয় বেলজিয়াম চাইছিল আসলে একটু ইয়াঙ্গার কোচ, এবং তার বয়সও আসলে আমার মনে হয় যে এই নতুন যতগুলো কোচ নিয়োগ হয়েছে তার মধ্যে বোধহয় সবচেয়ে কমই হবে 49 বছর বয়স। সো তার জন্য আসলে চ্যালেঞ্জটা হচ্ছে যে বেলজিয়ামের যেহেতু গোল্ডেন জেনারেশনটা চলে গিয়েছে, এখন বেলজিয়ামের এই দলটা কিন্তু এই ওয়ার্ল্ড কাপে আমার মনে হয় তারা প্রত্যাশার চাইতেও ভালো করেছে। বাট এগেইন এই দলটাতে যারা আসলে ভালো করার মূল কারিগর ছিলেন পেছনে, লেটস সে লুকাকু, তার এখন দেখবেন যে তিনি আসলে এখন অবসরেই চলে যাবেন হয়তোবা। থিবু কোর্তোয়ারও বয়স হয়ে গিয়েছে এবং তিনিও আসলে এই দলটাতে লম্বা সময় গোলবার পাহারা দিয়েছেন, এবং একটা ইনজুরির কনসার্নের জন্য ওয়ার্ল্ড কাপটা মোটামুটি এক্স্যাক্টলি। সো এখন দেখেন বেলজিয়ামের মেইন চ্যালেঞ্জ হচ্ছে রিবিল্ড করা দলটাকে, এবং এই রিবিল্ড প্রসেসে ধরুন একটা ভাঙাচোরা দলকেই আমি যদি বলি, তাকে নিয়ে আসলে সেটা নিয়ে কাজ করতে হবে। সো তার জন্য আমার মনে হয় মেইন চ্যালেঞ্জটা হবে যে সামনে নেশনস লিগটাই থেকেই তার মেইন চ্যালেঞ্জ শুরু হবে, এবং ইউরোতে তিনি আসলে চূড়ান্ত রকমের, যেমন অন্য কোচদের সঙ্গে আপনি দেখুন 2030 পর্যন্ত চুক্তি, এবং ইউ ক্যান বি মানে মোটামুটি নিশ্চিত থাকা যায় যে তারা হয়তো বা এই লম্বা সময় কোচিংয়ের দায়িত্বে থাকবেন, কিন্তু তার ক্ষেত্রে এটা আসলে ঠিক বলা যাচ্ছে না। বরং রুডি গার্সিয়ার পারফরমেন্সে অনেকে অসন্তুষ্ট ছিলেন, ফলে তার পারফরমেন্সের উপরও কড়া নজর থাকবে তিনি কেমন করেন। কিন্তু তার মেইন চ্যালেঞ্জ হবে একটা দলকে নিয়ে মাঠে নেমে পারফরমেন্স করার চেয়ে দলটাকে গোছানো। বেলজিয়ামের এই দলটাকে তিনি আসলে এখন সেই কাজ তিনি নিশ্চয়ই শুরু করবেন, এবং সেইটা কতটা সফলভাবে করতে পারেন সেটা আগামী সেপ্টেম্বরে দেখা যাবে, বিকজ তার মানে কয় মাস আছে, 2 মাসের মতো আছে, এরপর তাকে ন্যাশনালস লিগে মাঠে নেমে যেতে হবে। সো ইটস গোইং টু বি হার্ড টাইম ফর ইউরোপিয়ান কোচেস অ্যাকচুয়ালি। কোচ রদবদলের কথা আমরা বলছিলাম, ইনফ্যাক্ট এখন ফুটবল ওয়ার্ল্ডের সবচেয়ে আলোচনা যদি কাউকে নিয়ে হয় সেটা হচ্ছে ভজিনিয়া, এবং ভজিনিয়াকে যেটা আমরা বলছিলাম যে একটা ক্লাব তাকে মোটা অঙ্কের প্রস্তাব দিয়েছে, এবং আমার প্রত্যাশা ছিল যে ইউরোপের কোনো ক্লাবে হয়তো চমক দেখে আসলে ভজিনিয়াকে দলে ফেরাবেন, সেখানে চিলির মতো একটা ক্লাব এরকম একটা বড় সাইনিং করতে যাচ্ছে। এইটা আসলে চিলির ফুটবলকে চেঞ্জ করে দেওয়ার জন্য কতখানি ইম্প্যাক্টফুল? প্রথমত হচ্ছে যে তাকে আসলে ইউরোপিয়ান ক্লাব নেওয়ার কথা না, বয়স বিবেচনা, অনেক বয়স। সো ধরুন তারা আসলে কারো উপর যখন ইনভেস্ট করে লম্বা সময়ের চিন্তা করে ইনভেস্ট করেছে, তার কাছ থেকে কতদিন আউটপুট পাওয়া যাবে, তার প্রতি আগ্রহ ছিল আসলে ব্রাজিলিয়ান একটা ক্লাবের, যেটা খবর ছিল। কিন্তু সে যে লাতিনেই যাচ্ছে এটা আসলে প্রেডিক্টেড ছিল, এবং সে চিলিতে গিয়েছে। আমার যেটা সত্যি কথা, দেখেন রোনালদোর মতো ফুটবলার যখন আল হিলালের মতো ক্লাবে চলে যান, তখন কিন্তু ওই রোনালদোর জন্য আমরা আল নাসেরে দুঃখিত, তখন আসলে রোনালদোর জন্য আমরা সেটা একটু খোঁজ খবর রাখি বা দেখি। সেখানে ভজিনিয়া যদি চিলির একটা ক্লাবে যান, আমরা আজকে হয়তো নিউজটা পড়ছি, এরপর আবার তিনি যখন হয়তো রিটায়ারমেন্টে যাবেন তখন সেই খবরটা হবে। তাছাড়া আমার মনে হয় এটা, বাট হ্যাঁ লোকাল ফুটবলে ইম্প্যাক্ট পড়বে, হয়তো তাদের আরেকটু তারা ফোকাসে আসবে, কিন্তু আমার মনে হয় না এটা আসলে বড় কোনো ইম্প্যাক্ট ভজিনিয়ার ক্যারিয়ারের জন্য হবে বা চিলির ফুটবলের জন্য হবে। একটু ক্রিকেটে আসি, যেটা বলছিলাম পিচ বদল করতে চাই আমরা একটু, সেটা হচ্ছে ক্রিকেটেও একটু ডামাডোল শুরু হয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ আছে বাংলাদেশে, সেখানে আসলে বড় একটা কনসার্ন হচ্ছে নাহিদ রানার ইনজুরি। ইনফ্যাক্ট তাদের বোলিং লাইন আপটা নিয়ে বড় একটা চিন্তা আছে, বেশ কিছু বোলার কেউ প্যাটার্নাল লিভে আছেন, কেউ বিয়ে করেছেন সবে মাত্র, কারো ইনজুরি আছে। সো বড় একটা ঘাটতির জায়গা আমরা আসলে ক্রিকেটে খুবই সেইকি একটা জায়গা দেখতে পাচ্ছি। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজটা খুবই কঠিন সিরিজ হতে যাচ্ছে নিশ্চয়ই। তার আগে তার চেয়ে বড় কথা এগুলোর সঙ্গে আপনি যোগ করেন আমাদের জিম্বাবুয়ে সিরিজের পারফরম্যান্স, একদম সব মিলে একেবারে নড়বড়ে অবস্থার মধ্য দিয়ে যেতে হবে অস্ট্রেলিয়াতে। বাট অস্ট্রেলিয়ার মতো দেখেন, আপনি যখন অস্ট্রেলিয়ার মতো দেশে ট্যুরে যাবেন, আপনার টার্গেটে থাকবে যত আর্লি পসিবল সেখানে যাওয়া, লম্বা সময় সেখানে থাকা, ক্যাম্প করা, ওয়েদার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া, ভেন্যুটার সঙ্গে পরিচিত, এবং অ্যাটলিস্ট 2টা, সম্ভব না হলে অন্তত একটা ফার্স্ট ক্লাস ম্যাচ সেখানে প্রিপারেটরি ম্যাচ খেলা উইথ আ লোকাল টিম। এবং অস্ট্রেলিয়া একটা লোকাল টিমের সঙ্গে খেলা মানেও, এবং এটা দেখবেন সবাই করে, ইন্ডিয়া, ইংল্যান্ড, তারা যায়। এবং এই ধরনের সিরিজ খেলার আগে যেটা আসলে বিসিবির, আমি বলি এটা বিরাট বড় ব্যর্থতা,
আপনি আপনার কোনো টিমকে সেখানে পাঠাবেন, এটা সাধারণত যে কোনো দল পাঠায়, বাংলাদেশ সেদিকে হাঁটেনি, দরকার ছিল এটা। বা আপনি টিমকে বা আপনি উইমেন টিমকে হুয়াভার। এবং এখন আপনি দেখেন ওয়ার্ল্ড ক্রিকেট যেভাবে চলছে, যেহেতু এখন ওয়ার্ল্ড টেস্ট সিরিজ হচ্ছে, বায়োলেটারাল সিরিজের গুরুত্ব অনেক কমে গিয়েছে, বাট এর মধ্যে যখন বায়োলেটারাল সিরিজ হয় বেশিরভাগ সময় দেখবেন একই সাথে সেখানে আন্ডার-19 টিম খেলছে, টিম খেলছে, মেইন টিম খেলছে এবং উইমেন্স টিম খেলছে। এইটা এখন আসলে যেহেতু বোর্ড টু বোর্ড এখন যখন তারা ওই সিরিজগুলো করে, ন্যাশনাল টিমের সিরিজের ইম্প্যাক্ট একটু কম, এইটার ইম্প্যাক্ট অনেক বেশি। সো বাংলাদেশের জন্য এইটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি হওয়া দরকার ছিল। অস্ট্রেলিয়া যাওয়ার আগে থেকে সেখানে ওই প্রিপারেশনটা রাখা, তাদের টিমকে পাঠানো, যারা যারা হয়তো বা যেমন ধরেন মমিনুল, মুশফিকুর, তারা জিম্বাবুয়ে থেকে যত আর্লি অস্ট্রেলিয়াতে যেতে পারতেন তত আসলে বাংলাদেশের জন্য এই সিরিজটা পারফর্ম করা বেটার হতো, বিকজ তারা আমাদের কি প্লেয়ার এই সিরিজে। সো সেই জায়গাটাই আসলে বাংলাদেশের আমি বলবো যে একটু তো চ্যালেঞ্জ থেকে যাবে, তার উপর এই পারফরমেন্স, একটু নড়বড়ে অবস্থা, সব কিছু মিলে অস্ট্রেলিয়ার মেইন একেবারে স্ট্রিম দল, পুরো পূর্ণ শক্তির দলের সঙ্গে বাংলাদেশকে খেলতে হবে। বিরাট বড় চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে, এবং এই সিরিজে আসলে বাংলাদেশের এক্সপেকটেশন আমার মনে হয় না খুব বেশি থাকবে। তবে যাই করবে, যেহেতু আমরা যদি দেখি বাংলাদেশের এই জিম্বাবুয়ে বাদ দিয়ে টেস্টটা কিন্তু বাংলাদেশ একটা ভালো সময় পার করছিল, পাকিস্তানকে হারানো বা তারও যদি পেছনে যায় নিউজিল্যান্ডের সঙ্গে জয়, প্রত্যাশা করছি যে ঘুরে দাঁড়াবে আসলে বাংলাদেশ। এই ম্যাচে এই সিরিজে প্রত্যাশা কম, বাংলাদেশ যেটাই করবে উড বি অ্যান বোনাস, কিন্তু এক্সপেকটেশন তো থাকবে অনেক বেশি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা ক্রিকেট এবং ফুটবলের নানা বিষয় নিয়ে কথা বলছিলাম। আমাদের সঙ্গে স্টুডিওতে ছিলেন ক্রীড়া বিশ্লেষক ফয়সাল তিতুমির। এই ছিল এখনকার খেলা যোগে সরাসরি অনুষ্ঠান, এবং দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেলে। ৭১-এর সাথেই থাকুন।